আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের এই সর্বশেষ লেকচারে আমরা জেনেছি যে আমাদের সংসদের যে কার্যাবলী রয়েছে সেই কার্যাবলী সম্পর্কে। আজকের এই লেসন থেকে আমরা জানবো বিশেষ করে সংসদের যারা সদস্য রয়েছেন তাদের কার্যাবলীর বিষয়ে। প্রথমে আলোচনা করি যে সংসদ সদস্য আমাদের দেশে কারা। সংসদ সদস্য সম্পর্কে বা সংসদ সদস্য কারা এটা সম্পর্কে তোমরা সবাই এখন ইতিমধ্যেই কম বেশি ধারণা পেয়েছো। যাদেরকে আমরা মেম্বার অফ পার্লামেন্ট বলি বা এমপি বলি, তারাই হচ্ছে আমাদের দেশের সংসদ সদস্য। এই সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। আমি এটা নিয়ে এত ডিটেলস বলবো না, কারণ এটা তোমাদের কোনো পরীক্ষায়ও আসবে না। এটা জাস্ট হচ্ছে মানে জানার জন্য ওরা। সংসদ সদস্য হিসেবে এমপি, আমাদের দেশে এমপির সংখ্যা হচ্ছে যে 350টা, 350। তবে এখানে 300টা আসন হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে, আর 50টি আসন হচ্ছে সংরক্ষিত মহিলা, যারা এই 300 জনের ভোটে এরা নির্বাচিত হয়। এরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, জনগণ যেহেতু তাদেরকে মনোনয়ন দিয়ে অর্থাৎ ভোট দিয়ে তাদের যেটাকে আমরা বলি যে তাদের প্রতিনিধি হিসেবে মেনে নিয়েছে, তো প্রতিনিধি হিসেবে এই জনগণের ভোটে যারা এমপি হয়েছে তারা সংসদে গিয়ে প্রথমত ওই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা করবে। ধরো আমরা একটা আসনের কথা বললাম, পঞ্চগড় 1, তাহলে পঞ্চগড় 1 আসন, এই আসনে যিনি এমপি হিসেবে নির্বাচন করবেন তিনি অবশ্যই পঞ্চগড়ের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবেন। সর্বাত্মকভাবে ওই পঞ্চগড় অঞ্চলের সমস্যাগুলো সমাধান করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পার্লামেন্টে তিনি তার বক্তব্য পেশ করবেন এবং এই পঞ্চগড়ের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি সর্বাত্মকভাবে চেষ্টা করবেন। যদিও বা উন্নত দেশগুলোতে এই এমপি যারা আছে সরাসরি জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য হলেও আমাদের দেশের যেহেতু সুশাসনের যথেষ্ট অভাব রয়েছে, আমাদের দেশে এমপিদের জবাবদিহিতার যথেষ্ট অভাব আছে। তারপরেও আমরা মনে করি একজন এমপি বা সংসদ সদস্য তিনি রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষেত্রে যেহেতু ভূমিকা রাখেন, তিনি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ একজন পদের আসীন একজন ব্যক্তি হিসেবে তিনি সংসদের যে প্রয়োজনীয় দায়িত্ব কর্তব্যগুলো সেগুলো পালন করবেন, রাষ্ট্র প্রদত্ত দায়িত্ব কর্তব্যগুলো তিনি পালন করবেন। সেই সাথে তিনি যথাসময়ে সংসদে উপস্থিত থেকে তার বক্তব্য পেশ করবেন এবং যে এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি তার যে সব সময় কাজ করে যাবেন। সংসদ সদস্যদের কার্যাবলীর পাশাপাশি আমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হয় একটু করে, সেটা হচ্ছে ন্যায়পাল। ন্যায়পালের পদটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলি যে ন্যায়পালটা কি। ন্যায়পাল এটা একটা সাংবিধানিক পদ। সংবিধানের 177 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে একটা ন্যায়পাল পদ থাকার কথা। ন্যায়পাল পদ হচ্ছে রাষ্ট্রের ন্যায়ানুগ ব্যক্তি হিসেবে রাষ্ট্রের ন্যায় বিধান করাই হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি তার এই কাজ পালনের ক্ষেত্রে বা দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রের যে কোনো ব্যক্তিকে তিনি যে তার প্রশ্নের মুখোমুখি করতে পারেন এবং ন্যায় বিধান করাই হচ্ছে তার অন্যতম প্রধান কাজ। এবং সংসদের এই ন্যায়পালকে যে তোমার অম্বার্সম্যান হিসেবে ইংরেজিতে বলা হয়। এবং পৃথিবীর প্রথম ন্যায়পাল প্রতিষ্ঠা হয়েছে সুইডেনে। সুইডেনে তোমরা নিশ্চয়ই জানো সুইডিশ পার্লামেন্ট, এই সুইডিশ পার্লামেন্ট বা সুইডেনেই মূলত এই ন্যায়পাল প্রতিষ্ঠা হয়েছে। এই সুইডেনেই ন্যায়পালের পদ সৃষ্টি করা হয়েছে প্রথম, এটা আমরা মনে রাখবো। বাংলাদেশে অদ্যাবধি যে ন্যায়পালের পদ এখনো সৃষ্টি করা হয়নি, এবং ন্যায়পালকে ইংরেজিতে আবার বলছি, এটা তোমাদের প্রতিশব্দে থাকতে পারে, ন্যায়পালকে ইংরেজিতে অম্বার্সম্যান বলা হয়। এবং পৃথিবীর প্রথম ন্যায়পাল প্রতিষ্ঠা হয়েছে কোন দেশে? সুইডেনে। আমাদের দেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ন্যায়পালের কথা বলা আছে? সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে বলা থাকলেও বাংলাদেশ স্বাধীন হওয়ার এত বছর পেরিয়েও আমরা কিন্তু ন্যায়পাল পদ সৃষ্টি করতে পারি নাই বা সৃষ্টি হয় নাই। তো আমরা এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে সংসদের আইন প্রণয়নের পদ্ধতিটা কি, এটা আমাদের জানা খুবই খুবই জরুরি। আইন প্রণয়ন পদ্ধতি, এখন আমরা সেটা নিয়ে কথা বলবো। কিভাবে আসলে সংসদে আইন প্রণয়ন করা হয়, আইন প্রণয়ন পদ্ধতিটা আসলে কি। দেখো, সংসদে আইন প্রণয়ন পদ্ধতিটার ক্ষেত্রে আমরা যেই পদ্ধতি অবলম্বন করা হয় সেটা নিয়েই এখন আলোচনা করছি। সংসদের আইন প্রণয়ন পদ্ধতির ক্ষেত্রে আমরা সংসদের আনীত যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলোকে বিল বলে। বিল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সরকারি বিল আর একটা হচ্ছে বেসরকারি বিল।
সরকারি বিল হচ্ছে মন্ত্রীগণ যে প্রস্তাবগুলো সংসদে এনে উপস্থাপন করেন সেটাকে বলে সরকারি বিল। আর বেসরকারি বিল হচ্ছে এমপিরা যে প্রস্তাবগুলো সংসদে এনে উপস্থাপন করে সেগুলো বলে বেসরকারি বিল। তাহলে আমরা বিল বলতে যেটা বুঝতেছি সেটা হচ্ছে আইন প্রণয়নের ক্ষেত্রে যে প্রস্তাবগুলো উত্থাপন করা হয় সেই প্রস্তাবগুলোকে বলে বিল। আর বিলের ক্ষেত্রে সরকারি বিল এবং বেসরকারি বিল, অর্থাৎ মন্ত্রীগণ যেহেতু মন্ত্রীরা সরকারের দায়িত্বে থাকেন সরাসরি, সেটাকে সরকারি বিল বলে। আর বেসরকারি বিল হচ্ছে সেটা যারা এমপিরা আছেন তারা। আর এই বিল উত্থাপনের সময় হচ্ছে সরকারি বিলের ক্ষেত্রে 7 দিন আর বেসরকারি বিলের ক্ষেত্রে যে মূলত 15 দিন। তাহলে প্রথম পার্টে বিল উপস্থাপন করা হয়। এই প্রথম পার্ট শেষে সংসদ কর্তৃক গৃহীত হতে পারে বা স্থায়ী কমিটি পার্টের জন্য স্থায়ী কমিটির কাছে পাঠানো হতে পারে। দ্বিতীয় পার্ট হয়, এটা দ্বিতীয় পার্ট হয়, অর্থাৎ দ্বিতীয়বারের মতো এটা পাঠ হয় এবং তখন সেখানে তর্ক বিতর্ক হয়, অর্থাৎ কেন এটা আসলে ভালো খারাপ, অর্থাৎ হচ্ছে এটার উপরে মানে বিভিন্ন যুক্তি উপস্থাপন করা হয়। এবং দ্বিতীয় পার্টের পরে এই যে তর্ক বিতর্কের পরে ধারা উপধারা এটা পরিবর্তন হতে পারে। তার মানে হচ্ছে সংসদে আইন যে প্রণয়ন হয় সেটা প্রথমে বললাম যে এটা একটা আইন, যেটা সেটাকে বিশেষ করে প্রস্তাবটাকে বলে বিল। যে প্রস্তাবটা পরবর্তীতে সংসদের মানে যদি এমপিরা করে তাহলে সেটা হচ্ছে বেসরকারি, আর মন্ত্রীরা করলে সেটা সরকারি। আর এই যে বিলটা সেটা পাঠ হয় কয়েক ধাপে, 3 ধাপে হয় বিশেষ করে। প্রথম পার্টে সেটা উপস্থাপন করা হয়, দ্বিতীয় পার্টে সেটা নিয়ে তর্ক বিতর্ক করা হয় এবং হচ্ছে দ্বিতীয় ধাপে এসে হচ্ছে ধারা উপধারাগুলো পরিমার্জন করা হয়। এই ধারা উপধারা পরিবর্তন পরিমার্জনের মাধ্যমে সংসদে সেটা যে সংশোধনী দরকার বা হচ্ছে আলোচনা সমালোচনার মাধ্যমে যে সংশোধনী দরকার সেটা করা হয়। এবং তৃতীয় পার্টের সময় এটার মানে ভোটাভুটি হয়, তৃতীয় পার্টের সময় এটার ভোটাভুটি হয় এটার পক্ষে। এবং এটা যদি কোনো কারণে সংখ্যাগরিষ্ঠ দ্বারা গৃহীত হয়, দেখো সংসদে সেই বিলটাই কার্যকর হবে যেটা সংখ্যাগরিষ্ঠ দ্বারা গৃহীত হবে। তাহলে তৃতীয় পার্টের সময় যখন সংখ্যাগরিষ্ঠরা যখন এই বিলটা গ্রহণ করবে তখন কি হবে, তখন হচ্ছে এই বিলটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, অর্থাৎ রাষ্ট্রপতির সম্মতির জন্য। এবং অর্থাৎ হচ্ছে তৃতীয় পাঠের পরে যেটা হবে যে স্পিকার সেটাতে সাইন দিয়ে দিবে, অর্থাৎ স্বাক্ষর দিয়ে দিবে স্পিকার। কারণ তোমরা জানো যে সংসদের নেতা হিসেবে স্পিকার হচ্ছে এগুলো পরিচালনা করেন। স্পিকার স্বাক্ষর দেওয়ার পরে সেটা চলে যাবে রাষ্ট্রপতির নিকট। কার নিকট চলে যাবে? রাষ্ট্রপতির নিকট চলে যাবে। তোমরা নিশ্চয়ই জানো রাষ্ট্রপতি এই আইনের মধ্যে স্বাক্ষর প্রদান করবেন এবং এটি এরপরে তিনি এটাকে বিল আকারে উপস্থাপন করার পরে, যেহেতু রাষ্ট্রপতি এটাকে স্বাক্ষর করে ফেলেন, রাষ্ট্রপতি বিল এইটাতে যদি স্বাক্ষর নাও করেন তাও কিন্তু 15 দিন পরে এটা কিন্তু কি হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে। অর্থাৎ 15 দিন পর্যন্ত যদি তিনি স্বাক্ষর না করেন তাও কিন্তু এই 15 দিনের পরে এই রাষ্ট্রপতি স্বাক্ষর ছাড়াই এটা কার্যকর হয়ে যাবে। তো এটা বিশেষ করে আবার রাষ্ট্রপতি যদি মনে করেন যে না এটার মধ্যে কিছু একটা সংশোধনী দরকার এই বিলের মধ্যে, তখন রাষ্ট্রপতি কি করবেন, যে সংশোধনীর জন্য সংসদের নিকট আবার প্রেরণ করবেন। এটাই হচ্ছে মূলত যে তোমার আহ রাষ্ট্রপতির পর্যন্ত, অর্থাৎ একটা বিল কিভাবে আসলে আইনে পরিণত হয় সেটাই আমরা জানলাম। তাহলে আইন প্রণয়নের পদ্ধতির ক্ষেত্রে যেটা বলছি সেটা হচ্ছে খুব সিম্পল ভাবে আমি বললাম তোমাদেরকে যে কোন একটা প্রস্তাবকে সংসদে বিল বলা হয়। এবং আইন প্রণয়নের ক্ষেত্রে বিলকে আমরা 2 ধরনের হিসেবে জানলাম, এটা হচ্ছে সরকারি বিল আর হচ্ছে বেসরকারি বিল। এবং সরকারি বিল বলতে যেটা মন্ত্রীগণ উপস্থাপন করে সেটাকে সরকারি বিল বলে, যেটা প্রণয়ন উপস্থাপন করা হয় 7 দিনের মধ্যে। এবং অন্যদিকে বেসরকারি বিল হচ্ছে যেটা মন্ত্রীরা যেটা এমপিরা, হ্যাঁ এমপিরা, অর্থাৎ এই ক্ষেত্রে সরকারি বিল মন্ত্রীরা আর বেসরকারি বিল হচ্ছে এমপিরা। এটা আমি বারবার বলছি কারণ হচ্ছে পরীক্ষা এমসিকিউতে আসতে পারে। সরকারি বিল কাদের দ্বারা উত্থাপিত বিল, তখন পরীক্ষায় তোমাদেরকে লিখতে হবে যে মন্ত্রীদের দ্বারা। আর বেসরকারি বিল কাদের দ্বারা, তখন সেটা হচ্ছে এমপিদের দ্বারা। অন্যদিকে এই বিলের পার্ট হয় হচ্ছে 3 ধাপে এবং প্রথম ধাপে সেটা উত্থাপন করা হয়, দ্বিতীয় ধাপে সেটা তর্ক বিতর্ক দ্বারা পরিবর্তন করা হবে কিনা, তৃতীয় পার্টে যেটা হয় সেটা হচ্ছে গৃহীত হয় বা হচ্ছে সেটা বাতিল হয়। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যখন ভোট দেয় তখন সেটা এই স্পিকারের সিগনেচার সহ রাষ্ট্রপতির কাছে চলে যায়। রাষ্ট্রপতি সেটাতে সম্মতি দিলেও আইনে পরিণত হয়, 15 দিনের মধ্যে যদি না দেয় তাও কিন্তু আইনে পরিণত হয়। রাষ্ট্রপতি যদি আবার সংশোধনের জন্য সংসদে পাঠায় সেই ক্ষেত্রে এটা সংশোধন করে পুনরায় বিচার বিবেচনা করা হয় এবং হচ্ছে পুরোপুরি ভাবে এটা পরবর্তীতে সংশোধনের মাধ্যমে আইনে পরিণত করা হয়। তাহলে আমরা আইন প্রণয়ন পর্যন্ত জানলাম। এই লেসনে আমরা এটুকুই জানলাম, পরবর্তী লেসনে বাকি অংশ নিয়ে আলোচনা আছে।